নমস্কার। আজকে একটা খুব কমন জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিথ ইন কেমোথেরাপি। মিথ কথার অর্থ হচ্ছে ভুল ধারণা। মানুষের মনে কিছু ভুল বা বাজে ধারণা রয়েছে কেমোথেরাপি সম্পর্কে। কেমোথেরাপি আমরা জানি যে ক্যান্সার ট্রিটমেন্ট একটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পিলার অফ ট্রিটমেন্ট। নমস্কার, ডক্টর সঞ্চয় মন্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, কলকাতাতে প্র্যাকটিস করছি। আপনাদের এই ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামের যে মোটো, সেটাই হচ্ছে আপনাদের সঠিক তথ্য, আপনাদের যাতে ইনফরমেশন আপনাদের কাছে যায়। তা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভুল ধারণা। কেমোথেরাপি সম্বন্ধে মানুষের মাঝে ভুল ধারণা রয়েছে। প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মানুষের মনের একটা প্রথম যে মিথ বা প্রথম যে ভুল ধারণাটা রয়েছে যে এক ধরনের কেমোথেরাপি দিয়েই সমস্ত ক্যান্সারের ট্রিটমেন্ট হয়। কিন্তু সত্যি কথাটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যান্সারের স্টেজিং অনুযায়ী, টাইপ অনুযায়ী, হিস্টোলজির বেস অনুযায়ী কেমোথেরাপি প্রোটোকল কিন্তু ডিফারেন্ট। এক ধরনের কেমোথেরাপি দিয়ে বা ব্ল্যাঙ্কেট কেমোথেরাপি দিয়ে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট, সব ধরনের ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু হয় না। যেমন এক্সাম্পল দিয়ে বোঝাই যে পেশেন্টের ক্যান্সার অনেক ধরনের হয়, যেমন কার্সিনোমা, যে গ্রস টার্মস গুলো রয়েছে, সার্কোমা, লিম্ফোমা, মাইলোমা, এই ধরনের বিভিন্ন গ্রস টার্মস রয়েছে। তো এই যে গ্রস হিস্টোলজিক্যাল পিকচার্স এর কথা বললাম, সেগুলো কিন্তু একমাত্র বায়োপসি করেই জানা যেতে পারে, এবং বায়োপসির পর ইমিউনোহিস্টোকেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট এই ধরনের স্পেসিফিক ডায়াগনোসিসের জন্য। আজকে আমাদের বিজ্ঞানের উন্নতি হয়েছে বলেই, এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি জেনেছি বলেই কিন্তু আমরা স্পেসিফিক প্রোটোকল অফ কেমোথেরাপি সেট করা হয়েছে এই স্পেসিফিক ডিজিজের জন্য এবং স্পেসিফিক টিউমার টাইপের জন্য। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি, যেমন ধরুন লাং ক্যান্সার। লাং ক্যান্সারের কিন্তু দু ধরনের বা তিন ধরনের টাইপ রয়েছে, যেমন স্মল সেল লাং ক্যান্সার, নন স্মল সেল লাং ক্যান্সার। নন স্মল সেল লাং ক্যান্সারের মধ্যে আবার বিভিন্ন রকম ভাগ রয়েছে, অ্যাডিনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। তাহলে এক ধরনের কেমোথেরাপি কিন্তু এই জায়গায় আমাদের লাগু হচ্ছে না। প্রত্যেকটা টিউমার টাইপ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা টিউমারের কেমো প্রোটোকল আমরা ডিসাইড করছি। এরপরে যে প্রশ্নটা আসছে যে কেমোথেরাপি নিলেই হচ্ছে প্রচন্ড সাইড এফেক্ট হয়, এটা একটা ভুল ধারণা। আজকে আমাদের যে বিজ্ঞানের উন্নতি হয়েছে, মেডিকেল অনকোলজি যে আপলিফমেন্ট হয়েছে, তার থেকে বলতে পারি যে কেমোথেরাপির যে সাইড এফেক্টস গুলো আজ থেকে বিগত 10 বছর আগে হতো, আজকে কিন্তু সেই টক্সিসিটি বা সাইড এফেক্টস গুলো আমরা কিন্তু কমিয়ে ফেলতে পেরেছি। তার কারণটা হচ্ছে কেমোথেরাপির আগে আমরা প্রি মেডিকেশন দেই। প্রি মেডিকেশনে আজকে আমাদের খুব স্ট্রং কিছু মেডিকেশন আবিষ্কার হয়েছে, নতুন ধরনের মেডিসিন আবিষ্কার হয়েছে, যেগুলো আমরা অ্যাড করে দেখেছি যে আজ থেকে 10 বছর আগে যে ধরনের মেডিসিনে যে ধরনের রিয়াকশন হতো বা সাইড এফেক্ট হতো, সেই ধরনের সাইড এফেক্ট বা রিয়াকশন কিন্তু আজকে পেশেন্টদের আর হচ্ছে না। তার ফলে আমরা কিন্তু খুব স্মুথলি পেশেন্টকে কিন্তু আমরা কেমোথেরাপি টলারেশনও হচ্ছে, এবং স্মুথলি পেশেন্ট কিন্তু ডে কেয়ার বেসিসে, মানে দূর থেকে আসছেন উনি, পেশেন্ট যারা আসছেন ধরুন বাস বা ট্রেনে করে বা পাবলিক ট্রান্সপোর্টে, তারা কিন্তু দিনকে দিন, মানে ডে বাই ডে, দিনের দিন কিন্তু উনি থেরাপি নিয়ে আবার বাড়িতে চলে যাচ্ছেন। এতটাই ইজি হয়ে গেছে আজকে কেমোথেরাপি নেওয়াটা। এরপরের যে ভুল ধারণা বা মিথটা রয়েছে সেটা হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি মানে শেষ স্টেজ। এই কথাটা বলাটা ভুল। এর সত্যতাটা কি? হ্যাঁ, এর কথাটা ঠিক যে আমরা যখন স্টেজ 4 বা অ্যাডভান্স স্টেজ অফ ক্যান্সার ডায়াগনোসিস হয়, তখন যে ধরনের আমরা কেমোথেরাপিটা ইউজ করি সেটা ইন্টেন্ট প্যালিয়েটিভ থাকে, এবং সেই ইন্টেন্ট প্যালিয়েটিভ এর মধ্যেও আবার রেসপন্স অনুযায়ী পেশেন্টের কিন্তু ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন কেমোথেরাপির ডিফারেন্ট প্রোটোকল থাকে। যে প্রথমে ধরুন পেশেন্টের স্টেজ 4 আমরা ফার্স্ট লাইন স্টার্ট করলাম, পেশেন্টকে আমরা যে লাইট দিচ্ছি, তারপরে যখন প্রোগ্রেস করছে ডিজিজ, তারপরে কিন্তু আমরা সেকেন্ড লাইন, তারপরে ডিজিজ যখন প্রোগ্রেস করছে তখন আমরা থার্ড লাইন কেমোথেরাপি দিচ্ছি। কিন্তু শুধু আমাদের এই কেমোথেরাপির প্রয়োগটা কি শুধু স্টেজ 4 এর সীমাবদ্ধ বা লিমিটেড? না, আমরা আজকে দুটো নতুন টার্মস কয়েন করব, সেটা হচ্ছে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি এবং অ্যাডজুভেন্ট থেরাপি। নিউ অ্যাডজুভেন্ট থেরাপির কথা অর্থ হচ্ছে যে আমরা সার্জারির আগে বা ডেফিনিটিভ ট্রিটমেন্টের আগে যে কেমোথেরাপিটি দিচ্ছি, দিয়ে টিউমারের যে সাইজ রয়েছে সেটা আমরা ছোট করছি, সংকুচিত করছি, সেটাকে বলছে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি। যেমন সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, আমরা গ্যাস্ট্রিক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সারে, যখন পাকস্থলীর ক্যান্সার একটু লোকালি অ্যাডভান্স স্টেজে থাকে,
বা সাপোজ ওভারিয়ান ক্যান্সার, মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে পেশেন্টের যখন একটু স্টেজ 3 বা স্টেজ 4 এ থাকছে, তখন সেই পেশেন্টকে কিন্তু নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে আমরা টিউমার সাইজ বা টিউমার বাল্কটাকে ছোট করছি। তারপরে আমরা কিন্তু দেখছি রিপিট ইমেজিং করে সার্জারির অপশনস, এবং তখন আমাদের সার্জিক্যাল অনকোলজিস্টরা নিউ অ্যাডজুভেন্ট থেরাপির পর প্রপার যখন ডাউন স্টেজিং অফ দ্য টিউমার হয়ে যাচ্ছে, তখন কিন্তু সার্জারির দিকে চলে যাচ্ছে। গ্যাস্ট্রিক ক্যান্সারের যে এক্সাম্পলটা দিলাম, নিউ অ্যাডজুভেন্ট থেরাপির পর সার্জারি, বা ওভারিয়ান ক্যান্সার স্টেজ 3 ক্যান্সারের পেশেন্টস, তাদের ক্ষেত্রেও নিউ অ্যাডজুভেন্ট থেরাপির পর সার্জারির অপশনস থাকছে। নেক্সট অপশন আসছে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। অ্যাডজুভেন্ট কেমোথেরাপি মানে যে পেশেন্টের সাপোজ আগে সার্জারি হয়ে গেছে, বা সাপোজ নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে সার্জারি হয়ে গেছে, তারপরে পেশেন্টের মেনটেন্যান্স থেরাপির জন্য আমাদের অ্যাডজুভেন্ট থেরাপি দিচ্ছি। সাপোজ আমরা যেটা স্টমাক ক্যান্সারের কথাই আমি বলছিলাম, সেই স্টমাক ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রেও আমরা সার্জারির পরে অ্যাডজুভেন্ট থেরাপি দিচ্ছি। অ্যাডজুভেন্ট মানে ডেফিনেটিভ ট্রিটমেন্টের পর যে সিস্টেমিক থেরাপিটি দেওয়া হচ্ছে টু কিল দ্য টিউমার সেলস। কারণ অনেক সময় দেখা যায় যে কিছু টিউমার সেলস আমরা নেকেড আইতে দেখতে পাই না, এবং সেই টিউমার সেলস গুলো অ্যাডজুভেন্ট, যেটা আমাদের ব্লাডের মধ্যে ঘোরাফেরা করছে, টিউমার এম্বলাইজ গুলো, সেইগুলোকে আমরা মারার জন্য সিস্টেমিক থেরাপি বা সিস্টেমিক কেমোথেরাপি দিচ্ছি ইন অ্যাডজুভেন্ট সেটিং। তার মানে কেমোথেরাপি মানেই ডেড এন্ড নয় একটা ডিজিজের। এটা একটা মিথ বা ভুল ধারণা। এরপরের যে মিথ বা ভুল ধারণা সেটা হচ্ছে যে কেমোথেরাপি শুধু ক্যান্সার সেলকেই মারে। কিন্তু সত্যিটা কি? সত্যি হচ্ছে কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি ইট কিলস দ্য র্যাপিডলি ডিভাইডিং সেলস। সেটা শুধু আমাদের টিউমার সেলসকেও যেমন মারছে, তার সাথে সাথে নর্মাল যে সেলস গুলো মাল্টিপ্লাই হচ্ছে তাদেরকে কিন্তু মারছে। সেই জন্য কিছুটা হলেও এই টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপির থেকে কেমোথেরাপির টক্সিসিটিটা একটু বেশি। তার কারণটা হচ্ছে টিউমার সেলসকে মারার সাথে সাথে নর্মাল কিছু সেলস যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে কিল করছে। তো এইটা হচ্ছে আমাদের জানা। নেক্সট যে মিথ বা ভুল ধারণার কথাটা বলবো সেটা হচ্ছে কেমোথেরাপি একমাত্র ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশনই হয় বা আইভি অ্যাডমিনিস্ট্রেশন হয়। আমরা বলবো যে কেমোথেরাপি শুধু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, যে সত্যটা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় পেশেন্টের কেমোথেরাপি আমরা ইন্ট্রাভেনাস বা আইভি লাইন দিয়েই দেই। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা ওরালি বা পার ওরালি বা মুখ দিয়ে খাবার ট্যাবলেটের মাধ্যমেও কেমোথেরাপি আমরা দিয়ে থাকি। যেমন সাপোজ আমরা কোলন ক্যান্সারের একটা এক্সাম্পল দেই। কোলন ক্যান্সারে আমরা একটা স্পেসিফিক কেমোথেরাপির প্রোটোকল ইউজ করি, কেপক্স রেজিমেন, যেখানে আমরা একটা ইনজেক্টেবল আইভি কেমোথেরাপি দিয়ে থাকি ডে কেয়ার বেসিসে। পেশেন্ট দূর থেকে আসে, পেশেন্ট সাপোজ পেশেন্টের কোলন ক্যান্সার হয়েছে, সার্জারি হয়েছে, বা রেকটাল ক্যান্সার যে পেশেন্টের সার্জারি হয়ে গেছে তারপরেও আমরা কেমোথেরাপির ইন্ডিকেশন রয়েছে, সেক্ষেত্রে আমরা ইনজেক্টেবল কেমোথেরাপি দিয়ে দিচ্ছি, সেম ডেতে পেশেন্টকে ডিসচার্জ করে দিচ্ছি, আর তার সাথে কেপসিটামিন বলে একটা ওরাল কেমোথেরাপির কোর্স আমরা লিখে দিচ্ছি কিভাবে খেতে হবে। এবং সেই পেশেন্ট কিন্তু বাড়িতে গিয়ে কমফোর্টেবলি সেটা কিন্তু ওরাল কেমোথেরাপি কন্টিনিউ করছে, যেভাবে আমরা শিডিউল বা প্রোটোকল করে দিচ্ছি। তাহলে শুধু যে ইন্ট্রাভেনাস কেমোথেরাপি দিতে হবে তার মানে নেই। আমরা জায়গা বুঝে অনেক সময় এক্সটেন্সিভ স্টেজে প্যালিয়েটিভ ইন্টেন্ট আমরা ওরাল কেমোথেরাপিও প্রয়োগ করে থাকি। তো সেই ধরনের দু ধরনের কেমোথেরাপি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমরা দেখি যে কোন স্টেজে কোন ইন্টেন্টে পেশেন্টকে কোন ভাবে দেওয়া যেতে পারে, সেই অনুযায়ী আমরা কেমোথেরাপির ওরাল বা আইভি অ্যাডমিনিস্ট্রেশন সেটা আমরা ডিসাইড করি। এরপরের যে মিথ বা ভুল ধারণাটা রয়েছে সেটা হচ্ছে কেমোথেরাপি মানেই পার্মানেন্ট হেয়ার লস। আমরা এটা বলতে চাই যে সব কেমোথেরাপিতে কিন্তু নাম্বার 1 হেয়ার লস হয় না। নাম্বার 2 বলতে চাই যে সাপোজ ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের জন্য আমরা নিউ অ্যাডজুভেন্ট যে কেমোথেরাপি দিচ্ছি বা অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিচ্ছি, সেক্ষেত্রে আমরা বলে দিই কেমো চলাকালীন পুরো বল্ড বা চুল পড়ে যাবে, কিন্তু যেই কেমো রেজিমেন বা প্রোটোকলটা শেষ হয়ে যাবে, যে টেক্সচারের চুল আপনার মাথায় ছিল তার থেকে অনেক বেটার টেক্সচারের চুল কিন্তু আবার ফিরে আসবে, এর থেকেও ভালো ঘন চুল হবে। তো সেই জন্য যে এখন আরেকটা নতুন মডিফিকেশন টেকনিক হচ্ছে স্ক্যাল্প কুলিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় হেয়ার লস কম হচ্ছে। কিন্তু এটা নিয়েও ডাউট আছে, অনেক সময় দেখা যায় যে স্ক্যাল্প কুলিং এর ক্ষেত্রে সিস্টেমিক যে কেমোথেরাপি দিচ্ছি, যে জায়গাটা স্ক্যাল্প কুলিং করা হচ্ছে সেই জায়গাটাতে অনেক সময় কেমোথেরাপির এফেক্ট পৌঁছচ্ছে না, স্পেশালি যে স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে। এটা নিয়েও ডাউটফুল রয়েছে। কিন্তু অনেক ইনস্টিটিউশনে স্ক্যাল্প কুলিং প্রোটোকল ইউজ করে,
যাতে হেয়ারলেস কম হয়। এবং এই বেশ কিছু কেমোথেরাপিতে দেখা যায় ডেফিনেটলি হেয়ার লস হয়, কিন্তু ট্রিটমেন্ট যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আবার রিগ্রোথ অফ হেয়ার আমরা দেখে থাকি এবং আশ্বাস দিয়ে থাকি। কেমোথেরাপির নেক্সট যে মিথ বা ভুল ধারণা সেটা হচ্ছে কেমোথেরাপি আপনাকে সবসময় দুর্বল করে দেবে। এই ধারণাটা ভুল। হ্যাঁ, কেমোথেরাপির ক্ষেত্রে যেটা কমন যে সাইড এফেক্ট হতে পারে সেটা হচ্ছে গা গুলোনো, নসিয়া, বমি করা, ভমিটিং এবং ফ্যাটিক, দুর্বলতা মেহসুস করা বা হচ্ছে উইকনেস মেহসুস করা, এই জিনিসটা হতে পারে। কিন্তু এই যে নসিয়া বা ভমিটিং যেটা প্রিভেন্ট করার জন্য আমাদের কাছে আজকে খুব ভালো ভালো ওষুধ রয়েছে, সেটা আমরা কেমোথেরাপির আগে যেটা আমরা প্রি মেডিকেশন বললাম সেটা আমরা প্রয়োগ করে থাকি। এবং এরপরে দেখা যাচ্ছে যে ফেটিক বা উইকনেস, যা পেশেন্টের অনেক সময় লস অফ অ্যাপেটাইট থাকে, অনেক সময় লুজ মোশন শুরু হয়। লুজ মোশনের জন্য আমাদের ডিসচার্জে আমরা তার যে প্রিভেন্টেবল মেডিকেশন সেগুলো আমাদের মার্ক করা থাকে। এবং পেশেন্ট যদি কমপ্লেন করে প্রত্যেকটা সাইকেলে আমরা কিন্তু নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করা হয় পেশেন্টের, এবং তার ফলে দেখা যায় যে পেশেন্টের অ্যাকচুয়ালি যে উইকনেস বা দুর্বলতা বা ফ্যাটিক সেটা কি জন্য হচ্ছে, এবং তার এগেনস্টেও কিন্তু আমরা মেডিসিন দিয়ে থাকি যাতে তার যে দুর্বলতা বা ফ্যাটিক সেটা দূর করার জন্য। আর লাস্ট যে মিথ বা ভুল ধারণার কথা বলবো সেটা হচ্ছে কেমোথেরাপি আপনাকে ইনফার্টাইল করে দেবে, মানে আপনি কেমোথেরাপি নিলেই আপনি সন্তানের মা বা বাবা হতে পারবেন না। এই ধারণাটা ভুল। হ্যাঁ, এই কথা ঠিক, কিছু কেমোথেরাপির সাইড এফেক্ট হচ্ছে ইনফার্টিলিটি, এবং বিশেষ করে এক্সাম্পল দিই, যেমন জার্ম সেল টিউমার বা সেমিনোমা, ছেলেদের টেস্টিস যে টিউমার হয়, মোস্ট কমন টিউমার হচ্ছে সেমিনোমা। সেই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে স্পেসিফিক প্রোটোকল ইউজ করি, বিইপি প্রোটোকল বা ইইপি প্রোটোকল বা ভিআইপি প্রোটোকল, অনেক সময় দেখা যায় যে কিছু অ্যালকালিটিং কেমোথেরাপি ইউজ করলে ইনফার্টিলিটির একটা চান্স থাকে। কিন্তু আজকে আমরা যে প্রোটোকলে কেমোথেরাপি দিচ্ছি বা যে ধরনের প্রি মেডিকেশন ইউজ করছি বা যে ধরনের আমরা মেডিকেশন আপলিফমেন্ট করেছি, আমরা বিভিন্ন ধরনের ন্যানো মলিকুলস তৈরি করেছি, পিগিলেটেড মলিকুলস ইউজ করেছি যাতে স্পেসিফিক্যালি টিউমার সেলস এর মধ্যে যেমন তার টক্সিসিটি কম হয়। তাতে দেখা যাচ্ছে এখন কিন্তু দেখা যাচ্ছে যে কেমোথেরাপির আগে 40 to 60% ইনফার্টিলিটি রেট ছিল, এখন কিন্তু দেখা গেছে যে সেই কেমোথেরাপি কিন্তু 80 থেকে 90% ক্ষেত্রে কিন্তু ফার্টিলিটি প্রিজার্ভ থাকে। হালাকি আমরা আইডিয়ালি যখন টিনেজার্স বা কম বয়সী ছেলে মেয়েদের আমরা যখন স্টার্ট করছি কেমোথেরাপি প্রোটোকল, যারা স্পেশাল অ্যালকালিটিং এজেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে আমরা কাউন্সিলিং তো ডেফিনেটলি করি। এবং এই যে আমি এক্সাম্পল দিলাম জার্ম সেল টিউমার অফ দ্য টেস্টিস বা সেমিনোমা অফ টেস্টিস ছেলেদের ক্ষেত্রে, ইয়ং ছেলে যাদের হয় তাদের ক্ষেত্রে অনেক সময় স্পার্ম বা মেয়েদের ক্ষেত্রে ওভারিন কালেকশন করা হয়। ওভারি এবং স্পার্ম কালেকশন করে সেটা আলাদা জায়গায় ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে পরামর্শ করে ভবিষ্যতের জন্য তা রেখে দেওয়া হয়, যে ভবিষ্যতে যখন তারা আফটার ম্যারেজ তারা যখন বাবা বা মা হওয়ার চেষ্টা করবে তখন যাতে তাদের ওই স্পার্ম ব্যাংক বা ওভারিয়ান যে প্রিজার্ভস রয়েছে সেখান থেকে যাতে স্পার্মস এবং ওভাম নিয়ে যাতে তাদের ফার্টাইল আবার তাদের নর্মাল জীবনে যাতে ফিরিয়ে রাখা যায়। তো আজকে আশা করি যে ভুল ধারণা, মিথস অফ কেমোথেরাপি, আমরা অনেকগুলো টপিক নিয়ে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এই মিথস অফ ভুল ধারণা বা কেমোথেরাপির সম্বন্ধে যদি আর কোনো কমেন্ট থাকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন বা ডাইরেক্ট আমার কাছে অ্যাপ্রোচ করতে পারেন। আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প ইউ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।